আসসালামু আলাইকুম। জব বেসিক ম্যাথ প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মনোরঞ্জন আছি আপনাদের সাথে। যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় আবেদন করছেন এবং কি এখানে পরীক্ষা দিবেন, তো তাদের জন্য হচ্ছে আমাদের আজকে সুপার শর্ট সাজেশন এবং সুপার সিলেবাস। তো এখানে আবেদন করার পর আপনাদের মনে হচ্ছে একটা প্রশ্ন, পরীক্ষা কি লিখিত হবে নাকি এমসিকিউ হবে? তো পরীক্ষা লিখিত হবে নাকি এমসিকিউ হবে, এটা হচ্ছে আমি আলোচনা করব একেবারে বিস্তারিতভাবে। তারপরে হচ্ছে এখানে আবেদন করার পরে আপনাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে কিভাবে পড়লে পাশ করা যাবে। এখন এই যে কিভাবে পড়লে পাশ করা যাবে যে এই বিষয়টা আমি আজকে এমনভাবে আলোচনা করব, আপনাদের এই বিষয়টা আমি একেবারে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো যে আসলে কি পড়লে কিভাবে পড়লে আপনি এখানে এই খাদ্য অধিদপ্তর পরীক্ষায় লিখিত, প্রিলি এবং ভাইভাতে পাশ করতে পারবেন। তো বিস্তারিত আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমি হচ্ছে এখানে আজকে বলবো যে কিভাবে পড়লে আপনারা পাশ করবেন, এটার জন্য হচ্ছে আমি এখানে টোটাল এই সবগুলা পেজ আমি লিখে রাখছি। এই পেজগুলো হচ্ছে আমি একটা একটা করে দেখাবো যে আসলে এখানে কি আছে, ভিতরে কি লিখছি আমি। তারপরে হচ্ছে আমরা আসি যে খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য কি বই পড়বো এবং কিভাবে পড়বো এই বিষয়টা। তো কি বই পড়বেন এটা হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই বইগুলো পড়লে হবে। আর সর্বশেষ যেটা আপনারা জানতে চাইছেন যে এখানে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, তো এই যে সবগুলো প্রশ্ন, এই সবগুলো প্রশ্ন আনসার আমি দিব। তো এখন হচ্ছে আমরা আসি যে খাদ্য অধিদপ্তরে স্পেশাল ভাবে হচ্ছে যারা পরীক্ষা দিবেন সেটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক, মিলের অপারেটর, সাইল অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, আর আছে সহকারী উপখাদ্য পরিদর্শক। এই যে পদগুলোর মধ্যে দেখা গেছে সবচেয়ে বেশি পোস্ট ফাঁকা আছে। এখন হচ্ছে আমরা আসি প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে পরীক্ষা লিখিত হবে নাকি এমসিকিউ হবে। তো এখন পরীক্ষা এমসিকিউ হবে নাকি লিখিত হবে এটাকে ক্লিয়ার করি। এখানে খাদ্য অধিদপ্তর এর আগে বিগততে যত পরীক্ষা হয়েছে সবগুলা পরীক্ষাতেই দেখা গেছে যে এমসিকিউ হয়েছে, এমসিকিউ এখানে 80 অথবা হচ্ছে 100 মার্কের এমসিকিউ আসছে। তারপরে হচ্ছে মৌখিক পরীক্ষা নিয়েছে, যে মৌখিক, তো তারপরে হচ্ছে তারা মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে রেজাল্ট দিয়ে দিয়েছে যে উত্তীর্ণ হয়েছে। এখন এই বছরে মানে হচ্ছে 2025 সালে আইসা এখানে যে পদ্ধতিটা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে এমসিকিউ, তারপরে হবে রিটেন, তারপরে হবে হচ্ছে ভাইবা। এখন এমসিকিউ এ আপনাদের মার্কস থাকতে পারে 80 অথবা হচ্ছে 100টা, রিটেনে মার্কস থাকবে হচ্ছে 80, আর ভাইভাতে কত মার্কসে ভাইভা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে সঠিক বলা যাচ্ছে না। তবে এটা খুব তাড়াতাড়ি হচ্ছে এই রিটেন পরীক্ষার আগে আপনারা জানতে পারবেন ভাইভা মার্কস কত থাকবে। তো যারা হচ্ছে এমসিকিউ, রিটেন, ভাইভা উত্তীর্ণ হবেন তারাই কিন্তু এখানে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন এবং কি চাকরি পাবেন। তো এইবার দেখা যাইতেছে অন্যান্য বছরের তুলনায় এই 2025 সালে আইসা কিন্তু চাকরি পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে গেল। আগে এমসিকিউ দিয়েই ভাইভা দিয়েই হচ্ছে আপনি চাকরিতে জয়েন করতে পারতেন, আর এখন নতুন করে দেখেন একটা বিপদ আইসে এখানে দাঁড়াইছে, রিটেন। তো এখানে এখন আপনারা বুঝতেছেনই যে এখানে আসলে পরীক্ষাটা কতটুকু টাফ হবে এবং কি এখানে চাকরি পাওয়াটা কতটুকু পরিশ্রম করতে হবে। তো সেজন্য আমি বলবো যে পরিশ্রম ব্যতীত কোনোভাবেই চাকরি আপনি পাবেন না। তো আপনাকে অবশ্যই এখানে কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে হচ্ছে আপনি এখানে চাকরি পাবেন। আর অনেকে মনে করে থাকেন যে 1 মাস 2 মাস পরে হচ্ছে আমি এই খাদ্য অধিদপ্তর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবো। আর বিশেষ করে যারা হচ্ছে নতুন সদ্য গ্রাজুয়েশন শেষ করছেন তাদের মনে তো আরো হচ্ছে অনেক জোর কনফিডেন্স যে আমি 3 মাস পরে একদম খাদ্য অধিদপ্তরে একদম কি বলে এই উপখাদ্য পরিদর্শক হয়ে যাব। এত সহজ না, ঠিক আছে। আর যারা হচ্ছে এখানে আগে থেকে প্রিপারেশন নিচ্ছেন তাদেরও বলবো, যারা নতুন আছেন তাদেরও বলবো, এবং যারা সদ্য শুরু করেছেন বা কিছুদিন যাবত পড়তেছেন সবাইকে বলবো যে এখানে আসলে প্রিপারেশনটা আপনার কেমন ভাবে নিতে হবে, খুবই শক্তপোক্ত একটা প্রিপারেশন নিতে হবে, তাহলে হচ্ছে আপনি এখানে এই খাদ্য অধিদপ্তর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। এখন হচ্ছে আমরা আসি যে এই খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য আপনাকে কি পড়তে হবে। এই খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য আপনারা জিজ্ঞেস করছিলেন যে কিভাবে পড়লে খাদ্য অধিদপ্তর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। তো এখন খাদ্য অধিদপ্তর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 2টা ওয়ে আছে। সেটা হচ্ছে যে আপনাকে বিষয়ভিত্তিক, টপিক ভিত্তিক সিলেবাস দেখে পড়াশোনা করতে হবে। সেটা হচ্ছে আমি একটু দেখাই। তো এখন হচ্ছে আমি এখানে বলবো যে খাদ্য অধিদপ্তর পরীক্ষায় পাশ করতে চাইলে বা এখানে যেভাবে পড়লে আপনি পাশ করতে পারবেন সেটা হচ্ছে 2টা ওয়ে আছে। একটা হচ্ছে যে এই যে দেখেন এখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এর জন্য এই যে বইগুলো আছে সহায়ক বইগুলা, এই বইগুলা দেখে এইখানে যে আমি সিলেবাসটা দিয়েছি দিব, এখন এই সিলেবাসটা দেখে আপনাদের এই বইগুলা
এই বইগুলো আপনাদের শেষ করতে হবে। যেমন হচ্ছে বাংলা থেকে অগ্রদূত বা যে কোনো প্রকাশনী বই, ইংলিশ থেকে মাস্টার বই, যে কোনো বই পড়তে পারেন, গণিতের জন্য খায়রুল ম্যাথ অথবা হচ্ছে ম্যাথ ককটেল যে কোনো বই পড়তে পারেন, আর সাধারণ জ্ঞানের জন্য মিহির জিকে অথবা জুবাইর জিকে বা MP3 যে কোনো বই আপনারা পড়তে পারেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে আপনাকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে এখানে যে সিলেবাসটা আমি দিয়েছি, এটা সিলেবাসটা বিশাল একটা সিলেবাস। তো এটা হচ্ছে আমি একেবারে, অনেকেই সিলেবাস দিবে যে অমুক টপিক এটা পড়েন ওইটা পড়েন, কিন্তু বিস্তারিতভাবে সিলেবাসের ভিতরের অংশগুলো আলোচনা করে না। আমি হচ্ছে এখানে 12 পেজের মধ্যে বিস্তারিতভাবে সিলেবাসের ভিতরের অংশগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আসলে কোন টপিকটা হচ্ছে আপনাকে পড়তে হবে, ঠিক আছে, কোন টপিকের ভিতরে কোন অংশটা পড়তে হবে। তো এই পদ্ধতিতে আপনারা একটা পদ্ধতি গেলেও এইভাবে আপনারা পড়তে পারেন। আর দ্বিতীয় যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে খাদ্য অধিদপ্তরের বিগত সালের যত প্রশ্ন আছে সকল প্রশ্ন সমাধান করতে হবে। তারপরে পড়তে হবে যে 11 থেকে 20তম গ্রেডের যত চাকরির পরীক্ষা হয়েছে বিগত 2 বছরে, সেটা হচ্ছে 23 সাল, 24 সাল এবং 25 সালে রানিং যত প্রশ্ন আছে, 11 থেকে 20তম গ্রেডের যত চাকরি পরীক্ষার প্রশ্ন আছে সকল পরীক্ষার প্রশ্ন আপনাকে সমাধান করতে হবে। তো এটা গেল হচ্ছে 2। তৃতীয় নাম্বার যেটা রয়েছে যে সিলেবাস কমপ্লিট করে আপনাদের জন্য আমাদের একটা স্পেশাল সাজেশন আছে। আপনারা আমাদের সেই সাজেশন পড়বেন, সাজেশন, ঠিক আছে। তো এই যে 3টা জিনিস, সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন, যত প্রশ্ন আছে সেগুলো সকল পরীক্ষার প্রশ্ন। তারপরে রয়েছে 11 থেকে 20তম গ্রেডের যত পরীক্ষার প্রশ্ন আছে বিগত 2 বছরে সেগুলা। এরপর যেটা রয়েছে যে সিলেবাস কমপ্লিট করে আমাদের যে শর্ট সাজেশনটা আছে এটা। তো এই 3টা পড়ে আপনারা হচ্ছে প্রস্তুতি নিতে পারবেন। এটা পরে পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে। আর যদি বলেন যে না আমি হচ্ছে এই খাদ্য অধিদপ্তরের যে সিলেবাসটা আছে সিলেবাস দেখে, তো আমি যে হচ্ছে বইগুলোর কথা বললাম এই সহায়ক বইগুলা দেখে আমি প্রিপারেশন নিতে পারবেন। তো এই হচ্ছে খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য 2টা পদ্ধতিতে আপনি প্রিপারেশন নিতে পারেন। এখন আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা পরে প্রস্তুতি নেবেন। এখন আমার এখানে কথা আছে 2টা পদ্ধতিতে আমি দেখাইলাম, এই 2টা পদ্ধতিতে শর্টকাট কোনো ওয়ে নাই, ঠিক আছে। শর্টকাট ওয়েতে আপনি কখনোই কোনোভাবেই চাকরি পাবেন না। যদি আপনারা এই বইগুলা দেখে পড়তে চান তাহলে আরো বেশি হিউজ পড়তে হবে। আর যদি বলেন যে না আমি হচ্ছে এই পদ্ধতিতে মানে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে এবং কি হচ্ছে আমাদের সাজেশন পরে আপনি প্রিপারেশন নেবেন, এখানে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কারণ বিগত 2 বছরে যে পরিমাণ প্রশ্ন হয়েছে বিশাল প্রশ্ন এখানে, আবার খাদ্য অধিদপ্তরের যে প্রশ্ন আছে এখানেও বিশাল প্রশ্ন, আর সাথে তো আমাদের হচ্ছে এই সিলেবাস মানে কমপ্লিট করে দিয়ে সাজেশন আছে। তো সবকিছু মিলে আপনাকে দেখা যাবে যে এইখানেও কঠোর পরিশ্রম হবে, এখানেও কঠোর পরিশ্রম হবে। যাদের হচ্ছে পরিশ্রমের লেভেলটা অতিরিক্ত আপনারা করতে পারেন তাদের বলবো হচ্ছে আপনারা এটা পড়েন, মানে এই পদ্ধতিটা পড়েন, মানে বই দেখে আমাদের হচ্ছে এই সিলেবাস দেখে পড়বেন। আর যারা হচ্ছে মানে একটু মোটামুটি লেভেলে পড়াশোনা করেন বা একটু কম পড়তে চান তাদের বলবো হচ্ছে আমি আপনারা এই পদ্ধতিতে মানে হচ্ছে এখানে যে কয়েকটা বইয়ের কথা বলছি আমি, মানে PDF এর কথা বলছি, এই কয়েকটা PDF পড়ে আপনার প্রস্তুতি নেবেন। তো এখন হচ্ছে আমরা আসি যে আপনার এই বিগত 30 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে সেই 1993 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত খাদ্য অধিদপ্তরে যে টাইপের প্রশ্নগুলো হয়েছে এবং কি যে টপিকগুলো থেকে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই প্রশ্নগুলো হয়েছে সেই টপিকগুলা এবং কি এইখানে সুপার যে সিলেবাসটা আছে সেটা আমি দেওয়ার চেষ্টা করব। এই সিলেবাস দেখে আর এই বইগুলা বা অন্যান্য আদার্স যে বইগুলো আছে এই বইগুলা থেকে যারা এই সিলেবাসটা কমপ্লিট করতে পারবেন খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য তাদের অবশ্যই পরীক্ষা ভালো হবে। আমি বলে দিলাম যে এই সিলেবাস দেখে এই বইগুলা পড়লে আপনি এই খাদ্য অধিদপ্তর পরীক্ষায় 100% টিকবেন, 100% চাকরি পাবেন, আমি বলে দিলাম। এখন হচ্ছে আমরা আসি যে এইখানে আসলে কি এমন কি আছে আমরা সেটা দেখার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে আমরা আসি এই খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য আপনাকে যে টপিকগুলা যে বিষয়গুলা পড়তে হবে এটা খুবই ঘাটাঘাটি করে অনেক রিসার্চ করে আমি এত বড় একটা সিলেবাস তৈরি করছি। তো অনেকে বলতে পারেন যে এটা তো BCS এর সিলেবাসের মতো হয়ে গেল। হ্যাঁ, এটা BCS এর সিলেবাসের মতো হয়ে গেছে, কিন্তু BCS এর সিলেবাস না এটা, ঠিক আছে। তবে এখানে প্রচুর পড়তে হবে আপনাকে, প্রচুর পড়াশোনা করা ছাড়া কোনোভাবে আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে আপনি হচ্ছে এই খাদ্য অধিদপ্তর পরীক্ষায় উত্তীর্ণ হবেন। আর বিশেষ করে এটা হচ্ছে অন্যান্য যে বছরের চাকরি পরীক্ষাগুলো হয় সেটার থেকে অবশ্যই একটু হলেও হার্ড হবে পরীক্ষা। তো এখন হচ্ছে আমরা আসি বাংলা থেকে আপনাকে যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ, তারপরে কবি সাহিত্যিক ছদ্মনাম উপাধি, তারপরে পড়তে হবে সাহিত্যিক বিষয়ক গুরুত্বপূর্ণ পত্রিকা ও সময়িকা, তারপরে পড়তে হবে বাংলা সাহিত্যের সকল যুগের বিভিন্ন সাহিত্য কর্মের গুরুত্বপূর্ণ সংলাপ
উক্ত ও চরিত্র। এখন হচ্ছে এগুলো তো আমরা হেডলাইনগুলো দেখলাম, এগুলোর ভিতরে কি আছে বা এগুলোর ভিতরে আপনাকে কি কি পড়তে হবে এই বিষয়গুলো হচ্ছে আপনাদের কেউ বলে না। তো আমি এই বিষয়গুলো হচ্ছে এখানে আমি আসলে আলোচনা করাতে চেষ্টা করব। এখন হচ্ছে আমরা আসি কবি সাহিত্যিক। আমরা এতক্ষণ শুনলাম যে কবি সাহিত্যিক থেকে পড়তে হবে, এখন কোন কোন কবির আপনাদের পড়তে হবে বা কি কি কবির হচ্ছে টাইটেলগুলো আমরা পড়বো সেগুলো হচ্ছে আমরা দেখব। আপনারা যেটা পড়বেন যে জসীমউদ্দিন, এটা পড়তে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এর জীবনী পড়তে হবে। মাইকেল মধুসূদন পড়তে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর পড়তে হবে। কাজী নজরুল পড়তে হবে। জহির রায়হান পড়তে হবে। জীবনানন্দ দাশ পড়তে হবে। বেগম রোকেয়া পড়তে হবে। আখতারুজ্জামান ইলিয়াস পড়তে হবে। দীনবন্ধু মিত্র পড়তে হবে। বিহারীলাল চক্রবর্তী পড়তে হবে। আব্দুল গাফফার চৌধুরী, এটা পড়তে হবে। 13 নম্বর যেটা রয়েছে অমিয় চক্রবর্তী পড়তে হবে। ঈশ্বরচন্দ্র গুপ্ত পড়তে হবে। প্রমোদ চৌধুরী পড়তে হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়তে হবে। মীর মুশাররফ হোসেন পড়তে হবে। মুনির চৌধুরী পড়তে হবে। ফরুক আহমেদের পড়তে হবে। হুমায়ুন আহমেদ পড়তে হবে। তারপরে হচ্ছে হুমায়ুন আজাদ পড়তে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনাকে পড়তে হবে সৈয়দ মুজতবা আলী, এর যে হচ্ছে সাহিত্যকর্মগুলো আছে এগুলো হচ্ছে আপনাকে পড়তে হবে। তারপরে হচ্ছে আপনাকে আরো পড়তে হবে সাহিত্য থেকে, সেটা হচ্ছে সৈয়দ শামসুল হক পড়তে হবে। সুকান্ত ভট্টাচার্য পড়তে হবে। হাসান আজিজুল হক পড়তে হবে। হাসান হাফিজুর রহমান পড়তে হবে। স্বর্ণকুমারী দেবী পড়তে হবে। সৈয়দ ওয়ালাউল্লাহ পড়তে হবে। কায়কোবাদ পড়তে হবে। সুফিয়া কামাল পড়তে হবে। সেলিনা হোসেন পড়তে হবে। সেলিম আলদিন পড়তে হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়তে হবে। শওকত আলী পড়তে হবে। শওকত ওসমান পড়তে হবে। কামিনী রায় পড়তে হবে। কুসুম কুমারী দাস পড়তে হবে। ইন্দ্রলাল রায় পড়তে হবে। হাসান আজিজুল হক পড়তে হবে। আবুল কালাম পড়তে হবে এবং হচ্ছে সর্বশেষ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর হচ্ছে পড়তে হবে। তাহলে দেখেন যে এখানে 40 জন কবি সাহিত্যিকের আপনাকে এই তাদের যে জীবন কর্মগুলো আছে বা তাদের যে সাহিত্যকর্মগুলো আছে সেগুলো হচ্ছে আপনাকে পড়তে হবে। তার মানে এটা বিশাল একটা ব্যাপার। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এইখানে 40টা কেন পড়তে হবে? এখানে 40টা এই জন্য পড়তে হবে, বিগত এই যে আমাদের বিগত 30 বছরের খাদ্য অধিদপ্তরের যত প্রশ্ন হয়েছে দেখা গেছে যে কোনো বছর দেখা গেছে শওকত ওসমান আলী থেকে আসছে, আবার কোনো বছর হাসান হাফিজুর রহমান থেকে আসছে, কোনো বছর এই যে দেখা গেছে যে রবীন্দ্রনাথ থেকে আসছে, আবার কোনো বছর কাজী নজরুল থেকে আসছে। তো দেখা গেছে যে এই যে 40 জন কবি সাহিত্যিক আছে, এই 40 জন কবি সাহিত্যিক থেকে কোনো না কোনো কবি সাহিত্যিক থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, তো সেই জন্য যতগুলা কবি সাহিত্যিক আছে সবগুলা কবি সাহিত্যিকের আমি 4টা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তারপরে হচ্ছে ব্যাকরণ পাঠ। ব্যাকরণ পাঠ থেকে এখানে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে টপিক আছে। এই সবগুলো টপিক থেকেই কোনো না কোনো বছর এক এক বছরে এক এক টপিক থেকে প্রশ্ন আসছে। তো এখন হচ্ছে এখানে আপনাদের ব্যাকরণ পাঠ থেকে যা পড়তে হবে সেটা হচ্ছে সমাস, উপসর্গ, অনুসর্গ। তারপরে হচ্ছে পড়তে হবে পদ প্রকরণ এর শ্রেণী বিভাগ। তারপরে পড়তে হবে বাক্য প্রকরণ ও প্রকারভেদ। তারপর পড়তে হবে কারক বিভক্তি। তারপর পড়তে হবে বাচ্য, বাচ্যের পরিবর্তন। তারপর পড়তে হবে বানান শুদ্ধিকরণ। তারপর পড়তে হবে বাক্য শুদ্ধিকরণ। তারপর পড়তে হবে জ্যোতি চিহ্ন ব্যবহার। তারপর পড়তে হবে পারিভাষিক শব্দ। তারপর পড়তে হবে ধাতু, প্রকৃত প্রত্যয়। তারপর পড়তে হবে আপনার ক্রিয়ার কাল, পড়তে হবে বাগধারা। তারপর আপনাকে যেটা পড়তে হবে সামর্থক শব্দ, প্রতিশব্দ, বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ, লিঙ্গ, শব্দবচন। তারপরে আপনাকে যেটা পড়তে হবে ধ্বনিবর্ণ ও যুক্তবর্ণ। তারপরে পড়তে হবে সন্ধি। তারপরে 22 নম্বর যেটা পড়তে হবে বাক্য সংক্ষেপ। তারপরে 23 নম্বরে রয়েছে জ্যোতি চিহ্ন। 24 নম্বরে রয়েছে নত্যবিধান, সত্যবিধান। 25 নম্বরে হচ্ছে বচন। এই সেটা হচ্ছে বাংলার সিলেবাস। তো বাংলা থেকে হচ্ছে আপনাকে এই টপিকগুলা। তো বাংলার জন্য আপনারা যে কোনো প্রকাশনীর বই আপনারা পড়তে পারেন। এই হচ্ছে বাংলার সিলেবাস। তো এই সিলেবাস যদি কেউ কমপ্লিট করেন, আমি বলে দিলাম 100% গ্যারান্টি আপনি হচ্ছে খাদ্য অধিদপ্তর পরীক্ষায় টিকবেন। এরপরে হচ্ছে আমরা আসি যে গণিত। গণিত থেকে আপনাকে যে টপিকগুলো পড়তে হবে এবং কি এটার বিস্তারিত হচ্ছে আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। তো গণিত থেকে আপনাকে যে কোনো বই নেবেন আপনি, সেটা হচ্ছে ম্যাথ ককটেল নিতে পারেন, অথবা হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ নিতে পারেন, বা হচ্ছে আপনারা বেসিক ভিউ নিতে পারেন। যেটা মন চায় আপনাদের সেটা আপনারা পড়তে পারেন। তবে হচ্ছে আপনাকে পাটিগণিত থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, লসাগু গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ ক্ষতি, অংশীদারি হিসাব, অনুপাত সমানুপাত, ঐকিক নিয়ম, ট্রেন, দূরত্ব, গতি, নৌকা, স্রোত। তারপর পড়তে হবে সময়, কাজ, নল চৌবাচ্চা। তারপরে আপনাকে যেটা পড়তে হবে দিন, তারিখ, মাস ও বছর। তারপর আপনাকে যেটা পড়তে হবে ঘড়ি বিষয়ক সমস্যা। এই যে প্রশ্নগুলা, এই যে 15টা টপিক আছে, এই 15টা টপিক থেকে দেখা গেছে যে বিগত 30 বছরের প্রশ্ন হয়েছে কোনো না কোনো টপিক থেকে।
তারপরে হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে বীজগণিত অংশে। এই বীজগণিত অংশে এখানে 10টা টপিক আছে। এই 10টা টপিক থেকে দেখা গেছে খাদ্য অধিদপ্তরে বিগত 30 বছরে কোনো না কোনো টপিক থেকে প্রশ্ন আসছে। তার মধ্যে রয়েছে বীজগণিতীয় সূত্রগুলি ও প্রয়োগ, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন থাকবেই। বহুপদী উৎপাদক এর বিশ্লেষণ, এখান থেকে প্রশ্ন থাকবে। তারপরে হচ্ছে সূচক, তারপরে পড়তে হবে, তারপরে যেটা পড়তে হবে সমান্তরাল গুণোত্তর ধারা, তারপরে পড়তে হবে ধারা, তারপরে পড়তে হবে সরল ও দ্বিপদী সমীকরণ, তারপর পড়তে হবে সরল সমীকরণ, দ্বিপদী অসমতা, সেট, আর হচ্ছে পরিসংখ্যান, সম্ভাব্যতা, বিন্যাস ও সমাবেশ। তো এই যে চ্যাপ্টারগুলা এইখান থেকে আপনার দেখা গেছে বিগত সালের প্রশ্নগুলাই বারবার রিপিট হয়। তো তারপরে হচ্ছে আমরা দেখব যে পরিমিতি, জ্যামিতি ও ত্রিকোণমিতি থেকে আপনাকে কি পড়তে হবে, সেটা হচ্ছে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। তো এটা হচ্ছে জ্যামিতির অংশে। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য ও অন্যান্য বহুভুজ সম্পর্কিত সমস্যা। আর চতুর্থ যেটা পড়তে হবে ত্রিকোণমিতি মৌলিক বিষয়সমূহ, আর পরিমিতিটা আপনাকে দেখতে হবে। এই ছিল হচ্ছে গণিতের সিলেবাস। তো এই সিলেবাস কমপ্লিট করলে আপনাদের অবশ্যই এখানে পরীক্ষা ভালো হবে এবং রিটেন সহ আপনাদের পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। তো তারপরে হচ্ছে আমরা এখন দেখব যে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞান থেকে আপনাকে কি কি পড়তে হবে। সাধারণ জ্ঞানের মধ্যে হচ্ছে দেখেন যে বাংলাদেশ বিষয়গুলি পড়তে হবে, আন্তর্জাতিক বিষয়গুলি পড়তে হবে, বিজ্ঞান পড়তে হবে, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পড়তে হবে। এখানে সাধারণ জ্ঞান থেকে 30টা প্রশ্ন হতে পারে অথবা হচ্ছে 25টা প্রশ্ন হতে পারে। এখন বলা যায় না যে আসলে কয়টা প্রশ্ন হবে। তবে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি থেকে আপনাদের যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তারপরে পড়তে হবে জাতীয় পুরস্কার, তারপর পড়তে হবে কৃষি পণ্য ও খাদ্যশস্য, তারপরে বাংলাদেশে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি বিষয়ক প্রতিষ্ঠান ও সংস্থা, তারপর পড়তে হবে খেলাধুলা বাংলাদেশের বিভিন্ন সংস্থা, তারপর পড়তে হবে স্থাপত্য ও অন্যান্য জাতীয় ইস্যু, তারপর পড়তে হবে সাম্প্রতিক বিষয়গুলি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতিক পাহাড়, নদী, সাগর ইত্যাদি, এগুলো পড়তে হবে। তারপরে পড়তে হবে আপনাকে জলবায়ু পরিবেশ, তারপর পড়তে হবে বাংলাদেশের অর্থনৈতিক সম্পদ, যেমন রয়েছে বন, কৃষি, পানি, কয়লা আর হচ্ছে গ্যাস, এগুলো হচ্ছে বিস্তারিত আপনাকে জানতে হবে। তারপরে হচ্ছে আপনাকে পড়তে হবে পরিবহন, তারপর পড়তে হবে বাংলাদেশের সমাজ জীবন, তারপর পড়তে হবে সামাজিক প্রতিকার, তারপর পড়তে হবে জনমৃত্যু ও পরিচয়, তারপরে হচ্ছে আপনাকে পড়তে হবে ইতিহাস ও সাংস্কৃতিক, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ বিষয় পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন থাকবে। তারপরে পড়তে হবে রাষ্ট্র, নাগরিকতা, সংবিধান, সরকার, রাজনীতি, সরকারি বেসরকারি লক্ষ্য, নীতি ও পরিকল্পনা, এগুলো আপনাকে পড়তে হবে। এখান থেকে 1-2 প্রশ্ন থাকতে পারে। তারপরে হচ্ছে আপনাকে পড়তে হবে অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসূচি, বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতি। তো এই যে আমি যেটা দিলাম এটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি থেকে আপনাকে, এই যে আমি টপিকগুলা মানে এগুলো কিন্তু ভিতরের টপিকগুলো আমি এখানে আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম, মানে এই টপিকগুলো হচ্ছে আপনাকে পড়তে হবে, আর এইখান থেকে আপনাকে প্রশ্ন করবে কোনো না কোনো টপিক থেকে। তারপরে হচ্ছে আমরা আসি এখন যে আন্তর্জাতিক বিষয়গুলি, এই আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আপনাকে কি পড়তে হবে। এখানে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আমি হচ্ছে ভিতরে যে টপিকগুলো মানে ক্ষুদ্র যে টপিকগুলো সেই টপিকগুলো কিন্তু আমি এখানে দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে আপনাকে পড়তে হবে মহাদেশে গুরুত্বপূর্ণ দেশ সম্পর্কিত তথ্য, তারপর পড়তে হবে বিশ্বের ভৌগোলিক পরিচয়, তারপর পড়তে হবে নদ নদী, তারপর পড়তে হবে সাগর, মহাসাগর ও দ্বীপ প্রণালী, তারপর পড়তে হবে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, তারপর পড়তে হবে আন্তর্জাতিক গুরুত্ব ও চুক্তি সম্মেলন, তারপর আপনাকে পড়তে হবে পুরস্কার ও সম্মাননা, তারপরে আপনাকে 8 নম্বরে যেটা পড়তে হবে আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত ইস্যু, তারপরে পড়তে হবে আন্তর্জাতিক রাজনীতি, তারপরে আপনাকে যেটা পড়তে হবে বিখ্যাত ব্যক্তি ও খেলাধুলা, তারপরে পড়তে হবে বিজ্ঞান, তারপরে আপনাকে পড়তে হবে বিশ্ব বাণিজ্য ও অর্থনীতি, এবং তারপরে হচ্ছে এরপরে আপনারা পড়তে হবে সাম্প্রতিক বিষয়গুলি ইত্যাদি, আন্তর্জাতিক বিষয়গুলি জোট, তারপরে বিশ্ব ব্যাংক, তারপরে পড়তে হবে এসএন, তারপরে আপনাকে পড়তে হবে বিএমএসটিক, তারপরে আপনাকে পড়তে হবে তারপরে আপনাকে পড়তে হবে এনডিবি, তারপরে আপনাকে পড়তে হবে এআইআইবি, তারপরে হচ্ছে নেটো, গোয়েন্দা ও গেরিলা সংস্থা ইত্যাদি। তো এগুলা তো এরপরে হচ্ছে আমরা দেখব যে সাধারণ জ্ঞান থেকে আপনাকে কি কি পড়তে হবে। তো সাধারণ জ্ঞান থেকে আপনার যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে আধুনিক বিজ্ঞান। এই আধুনিক বিজ্ঞানের যে বিস্তারিত বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আমি এখানে লিখে রাখছি, তো আপনারা একটু দেখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে আধুনিক বিজ্ঞান থেকে আপনাদের পড়তে হবে বিভিন্ন রশ্মি, এক্স-রে, আলফা, বিটা, গামা ইত্যাদি। তারপর পড়তে হবে স্বাস্থ্য ও চিকিৎসা, তারপর পড়তে হবে ট্রানজিস্টর, আইসি, ট্রান্সফরমার, তারপর নবায়নযোগ্য শক্তি, আধুনিক জ্যোতির্বিদ্যা। তো এগুলো হচ্ছে আপনাকে আধুনিক বিজ্ঞান থেকে পড়তে হবে। আর জীববিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেটা হচ্ছে কোষ ও মানবদেহ, পুষ্টি, খাদ্য পুষ্টি, রোগ জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, পরাগায়ন। তারপর পড়তে হবে আধুনিক চাষ বিষয়ক বিদ্যা ও সালোকসংশ্লেষণ, উদ্ভিদের পুষ্টি। তো পদার্থবিজ্ঞান থেকে আপনাকে যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে বিভিন্ন পারমাণবিক যন্ত্র, বলবিদ্যা,
তারপর হচ্ছে ধাতু, অধাতু, চুম্বক তরঙ্গ, তারপর পড়তে হবে শব্দ, কাজ, ক্ষমতা ও শক্তি, তাপ, আলো, মহাকর্ষ, অভিকর্ষ ইত্যাদি। তো এগুলো হচ্ছে পড়লে হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাকে পড়তে হবে রসায়ন বিজ্ঞান। এইখান থেকে রসায়ন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে পরমাণু গঠন, পদার্থ সারণী, রাসায়নিক বিক্রিয়া, অ্যাসিড, ক্ষার, লবণ, জৈব রাসায়নিক, এগুলা। ঠিক আছে। তো আর কম্পিউটার থেকে আপনারা যা পড়বেন সেটা হচ্ছে কম্পিউটার বিষয়ক মৌলিক তথ্য, তথ্য প্রযুক্তি মৌলিক বিষয়ের সমূহ। এগুলাই হচ্ছে আপনার এই সাধারণ জ্ঞান থেকে এই টপিকগুলো পড়লেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো এরপরে হচ্ছে আমরা আসি ইংলিশ। এই ইংলিশ থেকে হচ্ছে আপনাকে 25 অথবা 30 মার্কের এমসিকিউতে প্রশ্ন করতে পারে। তো এখান থেকে হচ্ছে আপনাকে যে টপিকগুলো পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে একটা টপিকে বাদ দেওয়ার মতো নাই, সবগুলো টপিকে আপনাকে পড়তে হবে। সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, খুবই ভালো করে পড়তে হবে। এটার ভিতরে যে অংশগুলো আছে আপনারা বই খুললেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র যে পার্টগুলো আছে সেগুলো কি কি। তারপরে রয়েছে সেন্টেন্স কারেকশন, তারপরে হচ্ছে ইডিয়মস পড়তে হবে, ফ্রেজ এন্ড ক্লজ এখানে এটা পড়তে হবে। তারপর হচ্ছে নারেশন পড়তে হবে, টেক কোশ্চেন, এরপরে পড়বেন হচ্ছে ওয়ার্ডস, ওয়ার্ডসের মধ্যে রয়েছে স্পেলিং, তারপর রয়েছে ওয়ার্ড মিনিং, অ্যান্টোনিমস, সিনোনিমস, এগুলো। ঠিক আছে। তারপর হচ্ছে 8 নাম্বার যেটা করবেন পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে হচ্ছে এখানে দেখবেন যে ভিতরে পার্টস অফ স্পিচের অনেকগুলা হচ্ছে ছোট ছোট ভাগ রয়েছে, সেগুলো হচ্ছে আপনারা পড়ে ফেলবেন। তারপরে পড়তে হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং হচ্ছে প্রোভার্ব, খুবই গুরুত্বপূর্ণ। তারপর পড়বেন হচ্ছে ট্রান্সলেশন, দুইটা ট্রান্সলেশন থাকে। তো এই ছিল হচ্ছে গ্রামারের অংশ ইংরেজির। এখন হচ্ছে আমরা আসি যে ইংরেজি সাহিত্য থেকে হচ্ছে আপনারা কি পড়বেন। ইংরেজি সাহিত্য থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু এটা বিশেষ পরীক্ষা না, নতুন করে সাহিত্য থেকে কোনো প্রশ্ন করে না, তো আপনারা সেই জন্য যেটা করবেন আপনারা অথবাটা বেছে নেবেন। সেটা হচ্ছে যে 10 থেকে 46তম বিশেষ আসা যত সাহিত্যের প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন হচ্ছে আপনারা পড়বেন, তাহলেই হবে। আর যদি বলেন যে না আমরা আরো হচ্ছে ইন ডিটেলে ভিতরের অংশ সবকিছু পড়তে চাই, মানে আমি আরো বেশি জানতে চাই, মানে একটু বেশি পাকনামি করতে চাই, তাহলে হচ্ছে আপনারা এই টপিকগুলো হচ্ছে আপনারা পড়তে পারেন। তার মধ্যে হচ্ছে বেশি আপনারা পড়তে পারেন রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড, এই তিনটা হচ্ছে একটু বেশি করে পড়েন। তারপরে হচ্ছে এই দুটো আপনারা পড়তে পারেন। তো এই ছিল হচ্ছে খাদ্য অধিদপ্তরের জন্য স্পেশালি যেটাকে বলা হয় যে সুপার আপনার সাজেশন, এবং কি সুপার যেটাকে বলা হয় সিলেবাস। ঠিক আছে। এর উপর কোনো সিলেবাস হয় না। খাদ্য অধিদপ্তরে যদি আপনি পাস করতে চান এই সিলেবাস আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। আর এই সিলেবাস যদি হচ্ছে আপনারা এই যে আমি যে টপিকগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র টপিকগুলা, এগুলা যদি হচ্ছে আপনারা ঠিক মতো পড়তে পারেন, অবশ্যই আপনারা এই খাদ্য অধিদপ্তর পরীক্ষায় উত্তীর্ণ হবেন। কারো কাছে যেতে হবে না আপনাদের। ঠিক আছে। কোনো প্রকার হচ্ছে সাজেশন লাগবে না, কোনো টিচারের কাছে পড়তে হবে না, মানে কোনো কিচ্ছু লাগবে না আপনার। এটা হচ্ছে কমপ্লিট করেন, খাদ্য অধিদপ্তরে আপনি টিকবেন। আর যারা হচ্ছে আছেন যে না আমি হচ্ছে এই বাংলার সিলেবাস দেখে ভয় পেয়ে গেছি, ঠিক আছে, বাংলায় 40 জন কবি সাহিত্যিক, আবার এইদিকে হচ্ছে বাংলা ব্যাকরণ পাঠের বিশাল একটা অংশ, আবার হচ্ছে ওইদিকে এই সাধারণ জ্ঞানের মধ্যে বিশাল একটা অংশ, তো এটা হচ্ছে আমি আসলে কভার করতে পারবো না, বা এটা হচ্ছে আমার দ্বারা সম্ভব না। তাদের হচ্ছে আমি বলবো আপনারা এই ওয়েটা বেছে নেবেন। ঠিক আছে। এই ওয়েটা বেছে নেবেন। এই ওয়েটা বেছে নিলে আপনার সেটা হচ্ছে কি বিগত সালে খাদ্য অধিদপ্তরের সকল প্রশ্ন 11 থেকে 20তম গ্রেডের যত পরীক্ষার প্রশ্ন আছে এই 2 বছরে অনুষ্ঠিত হয়েছে, এবং 25 সালে যে প্রশ্নগুলা মানে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলা, এবং কি হচ্ছে সিলেবাস কমপ্লিট করে আমাদের যে সাজেশন আছে এটা, তো এটা হচ্ছে আপনারা কমপ্লিট করেন। এটা কমপ্লিট করলে আপনাদের হচ্ছে এই দেখা গেছে যে এই তো এটা কমপ্লিট করলে আপনাদের যেটা হবে যে এত বড় সিলেবাসটা আপনার ঝামেলায় যেতে হবে না। তো আমি হচ্ছে একটা কথা এখানে বলতে চাই, যারা হচ্ছে শুধু খাদ্য অধিদপ্তরের জন্য পরীক্ষা দিবেন বা অন্যান্য আদার্স জবের জন্য হচ্ছে আপনি খুব একটা পড়াশোনা করেন না, বা আপনি হচ্ছে নতুন প্রিপারেশন নিতে শুরু করছেন, বা আপনার যেটা বলা হয় আপনি কোনো একটা জবে ঢুকছেন বা জব করতেছেন, আপনি শুধু খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবেন, তাদের জন্য হচ্ছে আমি বলবো যে আপনি হচ্ছে এই ওয়েটা বেছে নেন, এবং যারা নতুন আছেন তারা হচ্ছে আপনারা এই ওয়েটা বেছে নেন। কারণ হচ্ছে যে যারা হচ্ছে যে নতুন পরীক্ষা দিবেন বা নতুন প্রিপারেশন শুরু করতে চাচ্ছেন, তারা যদি হচ্ছে এই সিলেবাসটা দেখে এটা হচ্ছে আপনি কমপ্লিট করতে যান, আপনি কখনোই হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত এটা কমপ্লিট করে শেষ করতে পারবেন না। আর যারা হচ্ছে পুরাতন আছেন, মানে 1-2 বছর হচ্ছে পড়তেছেন বা হচ্ছে প্রিপারেশন নিতেছেন, তাদের আমি বলবো যে অবশ্যই আপনি হচ্ছে এই পদ্ধতিতে পড়াশোনা করেন। সেটা হচ্ছে সিলেবাস বড় হোক, এখানে যদি আপনি এই সিলেবাসটা কমপ্লিট করেন, তো এরকম যত পরীক্ষা আছে সব পরীক্ষা আপনি মানে দেখা গেছে যে উত্তীর্ণ হতে পারবেন, ভালো মানে আনসার করতে পারবেন। তো হচ্ছে সবকিছু আমি ক্লিয়ার করে বলে দেওয়ার চেষ্টা করলাম। এখন হচ্ছে ডিসিশন আপনার, আসলে আপনি কোন পদ্ধতিতে পড়াশোনা করবেন, বা হচ্ছে আপনি কিভাবে পড়াশোনা করবেন, আপনি সিলেবাস দেখে পড়াশোনা করবেন নাকি হচ্ছে আপনি এইটা মানে ফলো করবেন।
ঠিক আছে। তো এখন হচ্ছে আপনাদের ডিসিশন, আসলে আপনারা কোনটা ফলো করবেন, যে এই পদ্ধতিটা ফলো করবেন নাকি হচ্ছে বই পদ্ধতি ফলো করবেন। তো এই ছিল হচ্ছে আপনাদের কথা বলা ছিল খাদ্য অধিদপ্তর নিয়ে। তো এরপরে যদি খাদ্য অধিদপ্তরের যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা হচ্ছে আমাদের কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এখন হচ্ছে আমরা আসি, আজকে আমি যে সিলেবাসটা দেখালাম এটা হচ্ছে একেবারে, এটাকে বলা হয় একদম হচ্ছে জীবন মরণ সিলেবাস। এই সিলেবাসের উপর কোনো সিলেবাস হয় না। আর যারা আছেন যে একটু ফাঁকিবাজ, যে আপনারা একটু ফাঁকিবাজি করে হচ্ছে পড়াশোনা করতে চান, তাদের জন্য হচ্ছে আমি এখানে একটা শর্ট সাজেশন দিব এবং শর্ট সিলেবাস দিব। আর সর্বশেষ আমি যেটা বলবো, যে যারা হচ্ছে যে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস এবং কি হচ্ছে এই সিলেবাস কমপ্লিট করে আমাদের সাজেশনটা নিতে চাচ্ছেন, যারা হচ্ছে আমাদের এই সুপার সাজেশনটা সংগ্রহ করতে চাচ্ছেন, তারা হচ্ছে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যে 01725246470, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে পারবেন। আমাদের এই সাজেশনের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে খাদ্য অধিদপ্তরের সিলেবাস ফলো করে আমাদের হচ্ছে পূর্ণাঙ্গ সাজেশন, আর বিগত বছরের সকল পরীক্ষার প্রশ্ন পদ্ধতি এটা বোঝার জন্য আমাদের যে প্রফেসর খাদ্য অধিদপ্তর বইটা আছে সেটা হচ্ছে আমরা ফ্রিতে দিয়ে দিব। তো আর হচ্ছে আপনারা যেটা পাবেন, যে সাথে যেটা পাবেন যে 11 থেকে 20তম গ্রেডের যত চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিগত 2 বছরের, সেই সকল চাকরির পরীক্ষার প্রশ্নের আমাদের হচ্ছে পিডিএফ আছে, সেই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আপনারা সাজেশন, খাদ্য অধিদপ্তরের সকল পরীক্ষার প্রশ্ন, বিগত সালে যত প্রশ্ন হয়েছে সেই সকল প্রশ্নের পিডিএফ এবং কি হচ্ছে সাথে খাদ্য অধিদপ্তরের যে প্রফেসর বইটা আছে সেটা, এবং কি আপনাদের যেটা বলা হয় 11 থেকে 20তম গ্রেডের সকল চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান। তো এই যে 3টা পিডিএফ, এই 3টা পিডিএফ সংগ্রহ করতে চাইলে আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। তো আমাদের সাজেশনের মূল্য হচ্ছে 200 টাকা, আর এই সাজেশনের সাথেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই খাদ্য অধিদপ্তরের প্রফেসর বইয়ের পিডিএফটা, এবং কি হচ্ছে 11 থেকে 20তম গ্রেডে যত পরীক্ষা হয়েছে বিগত 2 বছরে বা 2.5 বছরে সকল প্রশ্নের সমাধান, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে কথা বলার। তো এর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা অন্য কোনো বিষয় বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো এর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা খাদ্য অধিদপ্তরের শর্ট সিলেবাসটা দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।